আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি কেমিস্ট্রির আরও একটি ক্লাস নিয়ে। সো এই ক্লাসে আমরা যেটা শিখতে চাইব সেটা হচ্ছে যে ক্লাসে তোমাদের বলা হয়েছিল লেকচার নাম্বার 1। সো সেখানে বলেছিলাম হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এই 30টি মৌলের নাম এবং এর পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ করার জন্য, এবং তারই আলোকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কীভাবে নির্ণয় করে, তার গ্রাফিক্সটা কীভাবে দেখায় সেইটা, এবং পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ও পরমাণু মূলকণিকা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলা হয়েছিল। সো আজকে দ্বিতীয় লেকচারে যেটা বলবো সেটা হচ্ছে শুধু ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিব, আর মৌলের শ্রেণী বিন্যাসটা আসলে কি হয়, কার উপর ভিত্তি করে হয় সেটা একটু দেখাবো, আর অবস্থান্তর মৌলটা কাকে বলা হচ্ছে এটাও দেখিয়ে দেব। সো ফার্স্টেই আমরা এই 2 নম্বর অপশনে যাব। ঠিক আছে, 2 নম্বর অপশনটা আগে জানার প্রয়োজনীয়তা রয়েছে, যদিও তোমরা বই থেকে এটা পড়তে পারবে। বিশেষ করে এইচএসসি ও এইচএসসি যারা, তাদের জন্য যেমন এটা ইম্পর্ট্যান্ট, পাশাপাশি এইচএসসির জন্য বেশি ইম্পর্ট্যান্ট এবং পলিটেকনিক্যাল সিরিজের জন্য এটা ইম্পর্ট্যান্ট। ওকে, সো আসো। মৌলের শ্রেণী বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীর মৌলগুলোকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। এই 4টার নাম হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌল। সো এই যে শ্রেণী বিন্যাসের উপর ভিত্তি করে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে, এই কথাটা যদি মৌখিকভাবে আমরা বলি তাহলে আজকে অনেক কাজ তো তোমরা ওখান থেকে একটু দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি শুধুমাত্র যে 4টা রূপে রূপান্তরিত করা হয়েছে বা ভাগ করা হয়েছে এই 4টি বিষয়ের সংজ্ঞাগুলো একটু ডিক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, সো এখান থেকে তাহলে একটু দেখি বা দেখার চেষ্টা করি। ওকে, দেখো, ইলেকট্রন বিন্যাসের বিভক্ত করা হয়েছে, তার মধ্যে এস ব্লক মৌল, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। সো একবারে সংজ্ঞায়িত করে যাই। তাহলে এস ব্লক মৌলটা কি একটু ভাষায় লিখি। যে সকল মৌলের ইলেকট্রন মৌল বলে, তাহলে যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাসে এস অরবিটাল 1 থেকে 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেই সকল মৌলকেই এস ব্লক মৌল বলা হয়। তার মানে ফার্স্টে আমরা যেটা বললাম যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীর মৌলগুলোকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সো এই 4টির মধ্যে রয়েছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌল। সো সেখান থেকে দেখো আমি একটাকে ডেফিনেশন দিয়েছি বা সংজ্ঞায়িত করেছি। তার মধ্যে কি বলা হচ্ছে, এস ব্লক মৌল, অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে এস অরবিটাল 1 থেকে 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেই সকল মৌলকে এস ব্লক মৌল বলা হয়। এই একটা সংজ্ঞা দিয়েই বাকি 3টা সংজ্ঞা লেখা যাবে। কোথায় কোথায় কী ধরনের চেঞ্জ হবে আমি একটু বলে দিই, তোমাদের পাশে খাতা বা পত্র থাকলে এগুলো একটু টুকে নেওয়ার চেষ্টা করো। ওকে, চলে যাচ্ছি। একই বিষয়ে আমরা লেখালেখি করব, শুধুমাত্র যেখানে চেঞ্জ হবে যখন আমরা বলবো পি ব্লক মৌল, তখন আমাদের মূলত চেঞ্জ হবে কি, যেখানে পি ব্লক এস ব্লক কথা ছিল, এসের জায়গা রিপ্লেস হয়ে যাবে কি পি, অর্থাৎ যেখানে যেখানে এস ছিল সেখানে সেখানে আমরা কি লিখব, পি লিখব। এবং ইলেকট্রনের সংখ্যা যেখানে ছিল 1 থেকে 2টা সেইখানটাই শুধুমাত্র আমাদের রিপ্লেস হবে 1 থেকে 6টি। ওকে, কারণ পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 6টি। ওকে, আর সর্বনিম্ন হচ্ছে কি 1। তাহলে 1 থেকে 6-এর মধ্যে ইলেকট্রনের সংখ্যাটা কোথায় থাকে, পি ব্লক মৌলে অর্থাৎ পি অরবিটালে। তাহলে আমরা কোথায় কিভাবে রিপ্লেস করতে হবে আশা করি বুঝতে পেরেছি। তাহলে একইভাবে যদি আমরা কোথায় যাই, ডি ব্লক মৌলের জন্য, ডি ব্লক মৌলের জন্য যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে,
এই এইচের জায়গায় রিপ্লেস হয়ে যাবে কি ডি, এবং যেখানে 1 থেকে 2টা ইলেকট্রন ছিল সেখানে রিপ্লেস হয়ে হবে 1 থেকে 10টি। ওকে, তাহলে আমরা ডি ব্লক মৌলের সংজ্ঞাটা পেয়ে যাব। একইভাবে যদি আমি এফ ব্লক মৌলের কথাটা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে পার্টটা এখান থেকে পাই সেটা হচ্ছে যে এইচের জায়গায় সরাসরি রিপ্লেস হয়ে যাবে কি এফ, আর এইখানটায় ইলেকট্রন 1 থেকে 2টা যেখানে ছিল সেখানে রিপ্লেস হয়ে যাবে 1 থেকে 14টা। ওকে, তাহলে দেখো একটা সংজ্ঞা থেকে একইভাবে 3টা সংজ্ঞা আমরা নির্ণয় করতে পারি খুব সহজেই, শুধুমাত্র সেখানে যে ব্লক তার নামটা পরিবর্তন করে এবং ইলেকট্রনের সংখ্যাকে পরিবর্তন করে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে বাকি 3টা বিষয় তোমরা বাসায় নোটস করার চেষ্টা করবে। ওকে, এবার আসো পরবর্তী ধাপে যাই। আমরা এইচ ব্লক, পি ব্লক এবং ডি ব্লক বা এফ ব্লক এই 4টা মৌলের সংজ্ঞা যেহেতু জেনেছি বা বুঝতে পারলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে লিখেছি অবস্থান্তর মৌল, এর কথাটাও একটু বলে আসব। সো এটা বলার আগে সুস্থিত আয়ন সম্পর্কে একটু আইডিয়া দিয়েছি, কারণ ওইটা নিয়েই এইটা সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আয়রন হচ্ছে 26। এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d, আর এখানে কি 4s2, আর এখানে হচ্ছে 6। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ইলেকট্রন বিন্যাস কার আয়রনের। তাহলে আয়রনের যে ইলেকট্রন বিন্যাসটা রয়েছে, এই আয়রন বিভিন্ন রকমের হয়। কেমন? এটা স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস দেয় এমন, যখন এটা উদ্দীপিত অবস্থা হয় স্বাভাবিকভাবে আয়নিত, তখন এখানে 2 পজিটিভ সাধারণ আয়তন হয়, এখানে আয়ন হয়। সো এখান থেকে তখন এই পর্যন্ত হবে এবং সর্বশেষ কক্ষপথ থেকে আমরা 2টা ইলেকট্রন অপসারণ করব বা তাড়িয়ে দেব। কারণটা কি? যে এখানে 2টা পজিটিভ রয়েছে, যেটা গত ক্লাসে বলা হয়েছিল। এবার দেখো যে আয়রনকে যখন আমরা তাপ দিই তখন স্টার সিম্বল দিয়ে এটাকে প্রকাশ করা হয়, তখন আয়রন হয়ে যায় 3 পজিটিভ। তো সেই ক্ষেত্রে এখানে যে অংশটা থাকবে সেখানে 3d হয়ে যাবে কি 5। অর্থাৎ তোমাদেরকে এর আগেই আমি বলেছি যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা তো স্বাভাবিক নিয়ম দেয়াই রয়েছে, আর যদি এইটা আয়নিত হয় তাহলে সেই ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করব যে মৌলটার জন্য, সেইখানটায় এর উপর যত সংখ্যক পজিটিভ থাকবে তার সমসংখ্যক ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ থেকে বাদ দিতে হবে। সর্বশেষ অরবিটাল নয়, কিন্তু সর্বশেষ কক্ষপথ থেকে এই ইলেকট্রন বাদ দিতে হয়। তাহলে দেখো যখন এই জায়গাতে 2 পজিটিভ ছিল তখন কিন্তু সর্বশেষ কক্ষপথ এইটা, এখান থেকে 2টা ইলেকট্রন অপসারণ করেছি। যেহেতু পরবর্তী ধাপে এইটা আর নাই, তাহলে এখানে 3 হলে পারে আমাদের কি হচ্ছে দেখো 3d5, এখন সর্বশেষ কক্ষপথ এইটা, সেই জন্য এখান থেকে এখানে 2টা তাড়ানোর পর কি আর একটা তাড়ানোর প্রয়োজন, সেই জন্য দেখো 6 থেকে এখানে হয়ে গেল কি 5। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে আয়রনটাকে যদি এরকম আয়নিত করে রেখে দেওয়া হয় তাহলে 2 পজিটিভ এবং 3 পজিটিভ যে 2টা আয়ন তৈরি হয়েছে এটা আজীবন এইভাবেই থাকতে পারে, অর্থাৎ নির্দিষ্ট, এটা পরিবর্তন হয় না। সেই জন্য এটাকে বলা হয় সু, আর স্থায়ীভাবে থাকে, সেই জন্য স্থায়ী এর সাথে যুক্ত করে এটাকে শর্টকাট করে বলা হয় সুস্থিত। বুঝতে পেরেছ? সুস্থিত। সেই জন্য এখানে আয়রনের 2 পজিটিভ আর 3 পজিটিভ, অর্থাৎ 2 আর 3 এই 2টা যোজনীকে বলা হয় সুস্থিত যোজ্যতা বা যোজনী। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টা তো আপাতত আমার মনে হয় যে বুঝতে পেরেছ। তাহলে আসো এই সুস্থিত আয়ন নিয়েই। সুস্থিত আয়নটা কি? অর্থাৎ কোনো একটা মৌলকে আয়নিত করে রেখে দিলে ওই আয়নের যদি আর কখনো কোনো পরিবর্তন না হয়, তাহলে কোনো একটা মৌল থেকে যে আয়নটা পাচ্ছি সেই আয়নকে ওই মৌলের সুস্থিত আয়ন বলা হয়। দেখার চেষ্টা করি। অবস্থান্তর মৌল ফার্স্টে লিখে দিই, যে সকল মৌলের বলে একটা কথা উল্লেখ করতে হবে, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে সে সকল মৌলকে অবস্থান্তর মৌল বলা হয়। ফর এক্সাম্পল হিসেবে আয়রনের জন্য যে ইলেকট্রন বিন্যাস একটু আগে দিয়েছিলাম ওইটাকেই তোমরা ব্যবহার করতে পারো।
এবার আসো যে আংশিকভাবে পূর্ণ হওয়া মানে কি, মনে করো 0 হলে কোনো ইলেকট্রন থাকবে না, আর যদি 10 হয় তাহলে এটাকে বলা হবে পরিপূর্ণ। তাহলে এই দুইটা অপশনকে যদি আমরা বাদ দিই তাহলে 1 থেকে হয় কত 9 পর্যন্ত, তাহলে এটাকেই মানে পরিপূর্ণও না আবার থাকবেও না এমনও না, এর মাঝে শুধুমাত্র যে অংশটা রয়েছে এটাকেই আমরা বলবো আংশিকভাবে পূর্ণ রয়েছে। তাহলে এটা গেল। এরপর আসো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন বিন্যাস। সর্বশেষ হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাস নিয়ে যদি কথা বলতে চাই তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসটা দেখাই। ফার্স্টেই দেখো সবগুলা তো আসলে একসাথে ইলেকট্রন বিন্যাস করে দেওয়া পসিবল না, ম্যাক্সিমামগুলো আমি করে দিব, যেগুলো ইম্পর্টেন্ট সেই সম্পর্কে বলে দিব এবং পাশাপাশি তোমরা তোমার বই থেকে একটু দেখে নিও। সো আমি ইম্পর্টেন্ট কিছু বিষয় সম্পর্কে একটু বলি। ফর এক্সাম্পল 1 নম্বর যদিও খুবই সহজ, তারপরেও বলি হাইড্রোজেন 1। সো এই ইলেকট্রন বিন্যাস করার আগে তোমাদের কিছু পার্ট মনে রাখতে হবে, সেটা একটু মনে রাখার চেষ্টা করো, আমি লিখে দিচ্ছি। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 4f14. 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 4f14. সো প্রথম থেকে যদি এই অংশটা আমরা একটু মাথায় রাখি তাহলেই দেখবে যে যতগুলা ইলেকট্রন বিন্যাস করাচ্ছি সব এইগুলার আলোকে। কিভাবে পড়তে হবে আবার একবার বলে দিচ্ছি, তোমরা একটু শোনার চেষ্টা করো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 4f14. সো এইভাবে পড়তে হয়, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো তাহলে এটার জন্য হচ্ছে 1s1, যদিও 2 কিন্তু ইলেকট্রনের সংখ্যা একটা আছে তার জন্য 1 দেওয়া হয়েছে। ওকে, 2 নম্বরে দেখো লিথিয়ামের কথা একটু বলি 3। সো 1s2, 2s1। এরপর আসো একবারে চলে যাই সোডিয়ামে। সোডিয়ামের জন্য দেখো 11। তাহলে 1s2, 2s2, 2p6, 3s1। ওকে, এরপরে দেখো 4 নম্বরে চলে যাই কি, যেমন ফসফরাস এখানে কত 15। সো 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। 5 নম্বরে দেখো 5 নম্বরে যেটা পটাশিয়ামের জন্য একটু বলি 19। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s1। এইখানটায় 0, অর্থাৎ এটা লিখলেও হয় না লিখলেও হয়। কেন, এরও ব্যাখ্যা দেব পরবর্তী ক্লাসে। ওকে, সো আজকে ইলেকট্রন বিন্যাস দিয়েই শেষ করব। তোমরা এর ব্যাখ্যা জানতে চাইলে অবশ্যই পরবর্তী ক্লাসগুলো কখনোই মিস করার চেষ্টা করবে না, ঠিক আছে? তাহলে 6 নম্বর দেখো স্ক্যান্ডিয়ামের জন্য যদি বলি তাহলে 21। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, এখানে 4s2 আর এখানে হচ্ছে 80। তো দেখো 7 নম্বরে যদি বলি আয়রন, আয়রনের জন্য কি হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, এখানে 4s 2টা, তারপরে এখানে 6টা। ওকে, সো এরপরে দেখো 8 নম্বরে যদি বলি নিকেল তাহলে 28। এটার জন্য কি হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, এখানে 4s2, এখানে হচ্ছে 8। এরপরে দেখো 9 নম্বরে কপার 29। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, এখানে হচ্ছে 4s 2টা হওয়ার কথা কিন্তু একটা, এখানে 10টা, কারণ এটা এক্সেপশনাল, পরিপূর্ণতায় ডি অরবিটালের স্থিতিশীলতা বেশি এই জন্য, ঠিক আছে? আর ক্রোমিয়ামেরটা দেওয়া হয়নি, ক্রোমিয়ামটা দেখি এক সাইড করে দিয়ে দিব। এখানে জিঙ্কের জন্য দেখো জিঙ্ক
30, এটাই একই, শুধুমাত্র 3D এখানে 10 হবে সর্বশেষ, আর 4s2। ওকে, সো যেটা ইম্পর্টেন্ট এবং এক্সেপশনাল এইটুকু তোমরা একবার দেখে নাও, একটু টাইম দিচ্ছি। আশা করি ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। প্রথম ওই 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14 এগুলো যদি মনে থাকে তাহলে এটা পারা যাবে। এখন দেখো এই যে কপারে এখানে একটা স্টার দিয়ে নাও তোমরা, কারণ কপারে যে ইলেকট্রন বিন্যাস সেটা একটু এক্সেপশনাল। ডি অরবিটাল অর্ধপূর্ণ অর্থাৎ 5টি ইলেকট্রন আর সর্বোচ্চ 10টা ইলেকট্রন মানে পরিপূর্ণ, এই দুইটা ক্ষেত্রে এর স্থিতিশীলতা অনেক বেশি। সেই জন্য এখান থেকে যদিও 2টা থাকার কথা, একটা ধার করে নিয়ে এখানে কি 10টা করেছে, পরিপূর্ণতায় স্থিতিশীলতা বেশির কারণে। আর একটা বিষয় যেটা ক্রোমিয়ামের জন্য বলবো, আর এইখানটাই দেখো পটাশিয়ামে যে অংশটা আসে নাই বা এইখানটাই আসে নাই, এরই ব্যাখ্যা আমি এর পরবর্তীতে দিয়ে দিব। এটা হচ্ছে আউবাউ নীতি অনুসারে এই বিষয়টা রয়েছে। সো এই বিষয়টা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত তোমরা মনে রাখবে যে এটাও একটা এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস, এটাও একটা এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস, এবং এই জিনিসটা যে ফসফরাস দেওয়া রয়েছে 15, এটা যখন শ্রেণী ও বিন্যাস আমরা মানে গ্রুপ ও শ্রেণী যখন নির্ণয় করব তখন দেখবে এটারও অনেক ইম্পর্টেন্টত্ব রয়েছে। সো সেখান থেকে দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দিয়ে আজকে শেষ করব। ক্রোমিয়াম 24, তাহলে এটার জন্য দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এখানে 4s1, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 5, আসলে এখানে 2টা হওয়ার কথা আর এখানে 4টা হওয়ার কথা। এর পূর্বেই কিন্তু আমি একটা কথা বলেছি যে ডি অরবিটালের ক্ষেত্রে পরিপূর্ণ অর্থাৎ 10টা ইলেকট্রন দ্বারা, আর অর্ধপূর্ণ 5টি ইলেকট্রন দ্বারা যদি ডি অরবিটাল পূর্ণ হয় বা অর্ধপূর্ণ হয়, তাহলে সেই ক্ষেত্রে 10 আর 5-এর ক্ষেত্রে স্থিতিশীলতা অনেক বেশি। সেই জন্য এই 2টার ক্ষেত্রে এখানে দেখো যে 2টা ইলেকট্রন হওয়ার কথা ছিল, একটা ধার করে 5টা পূরণ করার মাধ্যমে এটা কি অর্ধপূর্ণ হয়েছে, আর এখান থেকে একটা ধার করে দেখো 10টা হওয়ার কারণে পরিপূর্ণতায় স্থিতিশীলতা বজায় রেখেছে। সো এখানেও তোমরা একটা স্টার দিতে পারো, কারণ এটাও একটা এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস। মোটামুটি এই ইলেকট্রন বিন্যাসগুলো যদি আমরা জানি বা বুঝি বা পারি, তাহলে সেই ক্ষেত্রে বাকি যে ইলেকট্রন বিন্যাসগুলো বইয়ের মধ্যে রয়েছে খুবই সহজ হয়ে যাবে। এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে কোনো একটা মৌলের অবস্থান কত নম্বর শ্রেণী বা পর্যায় বা গ্রুপে রয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো খুবই সহজে বের করা যায়, এবং তারই ক্লাস পরবর্তীতে হয়তো নেওয়া হবে। তোমরা সেই পর্যন্ত ইনশাল্লাহ অপেক্ষা করো যাতে ভালো ভালো ভিডিও পাও। আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।